যে প্রশ্নটা এখানে করা হয়েছে ভুট্টা সম্পর্কে মতামত, ভুটই তো হলো না, এ তো ভুটান নামে চূড়ান্ত প্রহসন হলো। কাজে এর উপর মতামত কি দেবে? এর উপর তো আমাদের মানে সামগ্রিক এই ভোটটা নিয়ে আমাদের মূল্যায়ন আমরা হয়তো উপস্থিত করতে পারি। তা যদি বলেন, ত্রিপুরা ভারতবর্ষের একটি অন্যতম অঙ্গরাজ্য কিনা, এটা এখন খুব প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ এই প্রশ্নগুলি করতে শুরু করেছেন, ত্রিপুরার বাইরের লোকরাও বুঝতে চাইছেন কি চলছে এখানে। এটা ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে শুরু থেকেই, এই 40-42 মাস যাবৎ এটা আপনার অবিরাম চলছে। নির্বাচন মানে এই সরকারটা আসার পর থেকে লোকসভা নির্বাচন সহ চূড়ান্ত প্রহসনে পরিণত হয়েছে। আর সর্বশেষ নিদর্শন হচ্ছে এই যে নগরের নির্বাচন হওয়ার কথা ছিল, কাগজপত্র নির্বাচন তো দেখিয়েছে। আমি তো শুরুই করলাম যে কিসের নির্বাচন, কোথায় নির্বাচন? ভোট লুট হচ্ছে, মানুষের ভোটের অধিকার বাহুবলের মধ্য দিয়ে পুলিশকে নিষ্ক্রিয় রেখে নির্বাচন কমিশনকে অথর্ব বানিয়ে সেখানে হরণ করা হচ্ছে। তো আমাদের দেশের সংবিধানের অন্যতম মূল কথা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। তাতে ভোট হবে, কেউ সংখ্যাগরিষ্ঠ হবেন, কেউ সংখ্যালঘিষ্ঠ হবেন, শাসক দল বিরোধী দল ঠিক হবে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। শাসক দল তো নিশ্চয়ই প্রশাসন চালাবেন, সরকার চালাবেন, কেন্দ্রে হোক রাজ্যে হোক, এটা নগরে হোক পঞ্চায়েতে হোক। এই ভোটটাই তো ত্রিপুরায় হচ্ছে না। একদলীয় স্বৈর শাসন জাকিয়ে বসবার যে প্রচেষ্টা, এটা দিনে দিনে বেড়েই চলেছে এবং তার জ্বলন্ত নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সাম্প্রতিক এই যে ঘটনাবলী আমাদের ত্রিপুরার নগরের ঘোষিত নির্বাচনকে ভিত্তি করে। তো এই দিক থেকে যা ঘটল, এটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা হতে পারে মনে করার কিন্তু কোনো কারণ নেই। আপনারা দেখে থাকবেন এই ভোটের যাই হোক একটা যোগ বিয়োগ করে হিসেব টিসেব উপস্থিত করেছে, মানুষ মানুক আর না মানুক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি অভিনন্দিত করেছেন। এর চাইতে লজ্জার আর কি হতে পারে বলুন তো? নির্বাচনী যে মডেল কোড অফ কন্ডাক্ট, এটাকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী দিল্লি থেকে 22 মিনিট 50 সেকেন্ড বক্তৃতা করলেন এই ভোটের প্রক্রিয়ার মধ্যে সরকারের কি কর্মসূচি কার্যকরী করছেন এটার পক্ষে দাঁড়িয়ে। এটা তো করতে পারেন না, কোথায় নির্বাচন কমিশন? আর এই যে ঘটনাটা চলছে, আপনার 20টা জায়গায় হওয়ার কথা, 7টিতে তো হলোই না। প্রথমেই জোর করে সেখানে সবাইকে দাবিয়ে রেখে শাসক দল বিজেপি দখল করে নিল, অকুপাইড। এই প্রধানমন্ত্রী জানেন না এটা হতে পারে? তিনি দেশ বিদেশের এত খবর রাখেন, তিনি ত্রিপুরায় ঘটনা চলছে এই রাজ্যের সরকার তৈরি করার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনি জানবেন না কি হচ্ছে? এটা হতে পারে? এবং তারপরে যে ফল ঘোষণার নামে যে প্রহসন, একটা প্রহসনাত্মক দলিল উপস্থিত করলেন, তার উপর তিনি দিল্লিতে বসে অভিনন্দন জানাচ্ছেন। এটা তো
মানে ত্রিপুরার মানুষের সাথে মকারি প্রধানমন্ত্রী এরকম করতে পারেন, অপ্রত্যাশিত, নিন্দাজনক, লজ্জাজনক। তো কাজেই এদিক থেকে মানে এটাই বলার যে এই যে গণতন্ত্রের উপর যে আক্রমণ চলছে, এটা সংবিধানের বিরুদ্ধে আক্রমণ। এর থেকে ত্রিপুরাকে উদ্ধার করতে হবে, ত্রিপুরার মানুষ এর থেকে উদ্ধার হতে চাইছেন। তো আমরা যেটা বলছি, গণতন্ত্রের বিরোধী শক্তি যারা, তারা গণতন্ত্রকে চাইলেই দীর্ঘদিন পদদলিত করে রাখতে পারেন না, মানুষ এটা মেনে নেবেন না। আর আমাদের রাজ্যে ঘটনা ঘটছে কেন? এরকম হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আপনারা 2018 সালে 50 ভাগের বেশি ভোট পেয়ে সরকার তৈরি করেছেন, কেউ তো আপত্তি করেনি, অভিনন্দিত করেছে আপনাদেরকে। আপনারা নানা প্রতিশ্রুতি দিয়েছেন, কেন্দ্রে আপনাদের সরকার, রাজ্যে আপনারা সরকার তৈরি করেছেন, দারুণ সুযোগ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এগুলো একটা একটা করে কার্যকরী করুন। কার্যকরী করলে পরে আপনাদের যে ভোটটা আপনারা পেয়েছেন, তাদেরকে সংহত করার সঙ্গে সঙ্গে আরো নতুন মানুষ আপনাদের সঙ্গে তো নিতেই পারতেন আপনারা। তা না করে এই উল্টো পথে যাচ্ছেন কেন? তার কারণটা কি? প্রতিশ্রুতি রূপায়ণ করেননি, পারফরমেন্স জিরো, যা বলেছেন তার উল্টো পথে চলছেন। ক্ষোভ বিক্ষোভ বাড়ছে মানুষের। কোভিডের আগেই এখানে অর্থনীতির ক্ষেত্রে একটা মন্দার পরিস্থিতি কাজ করছে। কোভিডের সময় এটা আরো গভীর থেকে গভীরতর হয়েছে। কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, গ্রামে গঞ্জে, উপজাতি অনুপজাতি এলাকায়। সবটা মিলিয়ে মানুষ যাতে এই বিষয়গুলি নিয়ে আঙুল তুলতে না পারে, প্রশ্ন করতে না পারে, জবাব চাইতে না পারে, তার জন্যই সেখানে তার কণ্ঠ রোধ করার চেষ্টা। এবং সেখানটাতে মূল আক্রমণ হচ্ছে বিরোধী। এখানে বিরোধী শূন্য হবে, একদলীয় স্বৈরশাসন হবে, যেটা আমি উল্লেখ করেছিলাম আগেও। কাজে এই জায়গায় ভোট হলে অসুবিধা হবে, তাতে তার প্রতিফলন ঘটবে। এবং এবারের এই যে নির্বাচন, এটা কিন্তু একটা বিশাল অংশের ভোটারদের নিয়ে হওয়ার কথা ছিল না। আপনার প্রায় 27 লক্ষের মতো ভোটার, এটা প্রায় 6 লক্ষের মতো এই আরবান বডিতে যারা নির্বাচক মণ্ডলী, তাতে তো 1 লক্ষের উপর 60টা জায়গায় জবরদখল করে বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অধিকার হরণ করে নিয়ে তাদেরকে বঞ্চিত করলো। এটা বাদ দিলে পর এটা আপনার 4,90,92,000 মতো হবে। কিন্তু এটা কেউ ভয়, কারণটা কি? তারা বুঝে গিয়েছিলেন যে যদিও নগরের ভোট, সারা ত্রিপুরার মানুষের মধ্যে এই সরকারটা সম্পর্কে যে অনাস্থা, ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা পুঞ্জীভূত হচ্ছে, এই সবার হয়ে এই নগরের মানুষ ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটাবেন এবং এতে গিয়ে এই সরকারটা ফার্দার আনমাস্ক হবে। কাজে এটা কোনো মতেই দেওয়া যায় না। তাই আক্রমণটা নামিয়ে এনেছে। এটা শক্তি না, এটা দুর্বলতা, এটা জনবিচ্ছিন্নতার নিদর্শন। এবং এই কারণেই এরা গণতন্ত্রকে ভয় পায়। কিন্তু তাদের ভয়ের জন্য তো গণতন্ত্র স্থবির হয়ে থাকতে পারে না। মানুষ এটা মেনে নেবেন কেন? মানুষ এর থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই আরও তীব্র করবেন, আরও ব্যাপক করবেন, আরও নতুন মানুষকে তার সঙ্গে যুক্ত করবেন। যারা এমনিতেই নৈতিক সমর্থন করছিলেন, তারাও যখন বুঝতে পারছেন, তারা একসময় সক্রিয় ভূমিকা নিতে আরম্ভ করবেন। অবশ্যই এর সঙ্গে মানুষের বেঁচে থাকার যে প্রশ্নগুলো, তার সাথে যুক্ত যে সমস্ত অর্থনৈতিক বিষয়াবলী আছে, সেই বিষয়ের যে আন্দোলন, তাকে বাদ দিয়ে গণতন্ত্র উদ্ধার, রক্ষা, সুসংহত করার আন্দোলনকে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর 1 বছর পরে 2023 বিধানসভা নির্বাচন, আপনারা কিভাবে নিশ্চিত করবেন যে এই অবস্থায়, মানে পুর নিগমের সময় যে অভিযোগগুলো উঠেছে, 2023-এ এই অভিযোগগুলো উঠবে না, একেবারে ঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া চলবে, সেটা নিশ্চিত কিভাবে করবেন? এটা নিশ্চিত করার দায়িত্ব তো আমাদের না। এখন 2023-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেটা জাতীয় নির্বাচন কমিশন পরিচালনা করবে।
তারা স্বাধীন সত্তা নিয়ে কাজ করার কথা, যদিও তাদের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জাতীয় স্তরে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে, এমনকি সাম্প্রতিক অতীতে যে লোকসভা নির্বাচন 2019, সাম্প্রতিক অতীত কেন, এটা প্রায় 1.5-2 বছর তো হয়ে যাচ্ছে, তাতেও প্রশ্ন উঠেছে। এই সবগুলিকেই তো আপনার বগল দেওয়া করার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় যে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদ আছে, যে ত্রিপুরার মানুষ সেখানে আরও সংঘবদ্ধ হবেন, যেটা বলবার চেষ্টা করেছি, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে ঘটতে না পারে। নির্বাচন কমিশন যেমন একদিকে ভূমিকা নেবেন, আরেকদিকে জনগণ আরও সক্রিয় হবেন। মেনে নেবেন কেন মানুষ? কারণ এর সাথে তো আর খাওয়া পড়া বেঁচে থাকার প্রশ্ন যুক্ত। কাজে মানুষই সেখানে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে এগিয়ে আসবেন। মানুষের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা তো ভূমিকা নিচ্ছি বলেই তো আমরা আক্রান্ত হচ্ছি। এই যে ভোটটা হলো, কারা সবার আগে আক্রান্ত হলেন? বামফ্রন্ট। ভোটারদের আসতে বাধা 2 দিন আগে থেকে, প্রার্থীকে ঘর থেকে বেরোতে নিষেধ, বেরোলে রাস্তায় দেখলে পরে লাশ রাস্তায় পড়ে থাকবে। মহিলা প্রার্থীকে বলছে এরকম, দূরে না তো। আপনারা আগরতলা শহরে ছিলেন, হয়তো ভোটের দিন আপনারা দেখেছেন সব জিনিস। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলো মানুষ মেনে নেবে মনে করার কোনো কারণ নেই। এই যে ফলটা দেখানো হচ্ছে, এটা কিসের ফল? কি করে দেখাতে পারছে এটা? যে পার্সেন্টেজ দেখাচ্ছে, এই পার্সেন্টেজ ভোট হলে তো ভোটের দিন রাস্তা দিয়ে হাঁটাই যেত না। একটা বড় অংশকে আগেই আটকে দিল। তারপরেও যারা সাহস করে নানা কায়দা কানুন কৌশল করে ভোট দিতে আসছিলেন, তাদের একটা অংশ হয়তো ভোট দিতে পারলেন, আরেকটা অংশকে তো তারা রাস্তায় ঘুরিয়ে দিয়েছেন। যারা এর মধ্যে ভোট দেওয়ার চেষ্টা করেছেন, অনেকে দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন। তারপরে তো ইলেকশন আপনার পোলিং এজেন্ট বিরোধী দলের, অন্যদের কথা আমি বলতে পারবো না, অন্তত লেফট ফ্রন্টের ক্যান্ডিডেটদের যারা পোলিং এজেন্ট, তাদেরকে তো একটা সময় পরে একটা অংশকে ঢুকতেই দেয়নি। আর বাকি যা অংশটা ছিল তাদেরকে একটা সময়ের পরে 10:30 11টার পরে তো তাদেরকে জোর করেই প্রিজাইডিং অফিসারের সামনে ধাক্কা দিয়েই একেবারে চত্বর থেকে বের করে দিয়েছে। তারপর তারা ভোট দিয়েছেন। তাতে কি দাঁড়ালো? আসলে যে হিসেবটা দেখানো হচ্ছে, এতো অর্ধেক মানুষও নিজেরা ভোট দিতে পারেননি, অর্ধেকের বেশিটাই তো জালিয়াতি হয়েছে। কাজে কিসের হিসেব এটা? কাজে এটা মানুষ মেনে নেবে কেন? মানুষ সব জায়গায় কথাবার্তা হচ্ছে, মানুষই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ঐক্যবদ্ধভাবে। আমরা ভূমিকা নেব মানুষের সাথে থেকে। রাজ্যে বিরোধী শক্তি আরো একটি দেখা গেল, তারা আগরতলা পৌর নিগমের দ্বিতীয় পর্যায়ে পজিশনে চলে এসেছে। সেটা নিয়ে আপনাদের কি ব্যাখ্যা? দেখুন, যে ভোটটাই হলো না, যাদের বড় অংশকে ভোটে অংশগ্রহণ করতেই দিল না, অর্ধেকের বেশি, আমি তো বলছি সাধারণ মানুষের বক্তব্য, এটা তো ছাপ্পা হয়েছে। তাতে কে 1 নম্বর, কে 2 নম্বর, কে 3 নম্বর, এই নিয়ে যাদের সময় আছে তারা গবেষণা করুক। আমরা এই নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা তো এই ফলটাকেই গ্রহণ করছি না। কাজে এতে 1 কে 2 কে 3 কে এ নিয়ে কেন শুধু শুধু সময় নষ্ট করবো? Sir, your party had knocked the door of the Supreme Court regarding this. What is the status of that? That at this moment I can't say, because they have given a date. I think they are waiting for that particular day. Following a civic body election, I guess perhaps this is for the first time two political opposition parties, including the CPIM and Trinamool Congress, knocked the door of Supreme Court. How will you react on this matter? I could not follow you. Following the civic body election, two political parties has knocked the door of Supreme Court. This is not a state assembly election or Lok Sabha election. So how will you react on it? From this, you can well imagine actually what has happened. What has happened? So, does it require further explanation? What I have stated by this time, that is the clear-cut indication. So, I think I need not further elaborate it. Since you are the main opposition, do you think
agitation by the main opposition. Since you were stopped from the initial stage after 18 election, you people were stopped. Even you could not go to your own constituency for a long period. I think in that case, what will be the following agitations that because people will follow only when there is large agitation or opposition coming out in that way. Oh, we are on the street now. We are moving with the masses. We are moving with the people. That will continue. That will continue. What I have already stated in a very categorical manner. In one hand, for the livelihood issues, there will be struggle, agitation, campaign, and on the other hand, without democratic rights, all these things cannot be exercised. Therefore, that will also be there. So, on both this count, this struggle will continue. Without people, only few leaders of a particular political party, this sort of thing cannot be done and organized. That is what very, very clear to us. That's why we have full faith in the people. People who have actually denied their right of franchise, they do not think they are actually assimilating all these things. They are very, very aggrieved. They are very, very aggrieved. যখন স্টার্ট করছিলেন সাংবাদিক সম্মেলনটা তখনই বলতে চাইছিলেন যে আমি বলতে চাইছি না, তারপর একটা বিষয় একটা চাপে বলতে হচ্ছে। চাপটা স্যার কিসের? আপনি যেহেতু বিরোধী দল নেতা। চাপ না, চাপ আমি বলছি বিভিন্ন দিক থেকে কথা বলতে চাইছে, অন্য কিছু চাপ না। ঠিক আছে স্যার, আরেকটা প্রশ্ন স্যার, প্রায় সময় বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছেন শাসক দলের বিরুদ্ধে, তারা প্রায় সময় আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গা বা বামফ্রন্ট আক্রান্ত হচ্ছে, কিন্তু আক্রমণ চলাকালীন থানা ঘেরাও অনেক কিছু হলো, কিন্তু আপনি বিরোধী দলনেতা হিসাবে আপনার কোনো স্টেটমেন্ট ছিল না। এমনটাই অভিযোগ করছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো যে বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা মিতালি রয়েছে, যোগসংযোগ রয়েছে। এমনকি আপনাদের দলেরও অনেকে আমাদের সামনে হয়তো অন ক্যামেরায় বলে না, কিছু ওনার ক্যামেরায় বলে বা আমাদের সঙ্গে বলে যে আপনার সঙ্গে ওনার সম্পর্ক থাকাতে আপনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, কোনো ধরনের প্রতিবাদ করছেন না, আপনি চুপচাপ রয়েছেন। এমনকি ভোটের দিনও একদম লুকিয়ে ভোট দেওয়া হয়েছে, আপনার ভোটটা আপনি লুকিয়ে দিয়েছেন, এমনটাও অভিযোগ উঠছে। তো আপনার চুপ থাকার পিছনে কারণটা কি স্যার? কে বলেছে আমি চুপ? লেফট ফ্রন্ট যে স্টেটমেন্ট করে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে স্টেটমেন্ট করে, এগুলিকে আমার মত ছাড়া প্রতিদিন কথা বলাটা এটা তো প্রগল্ভতা হবে। এটা তো যারা প্রতিদিন কথা বলবে, বারবার আসবে, আপনারাই তো একসময় তাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন। এটা কি ভালো জিনিস? যখন যেখানে যার কথা বলা উচিত সে কথা বলবে। ওয়ান স্পিকার শুড বি ভেরি ভেরি রেশনাল। আর কে বলেছে এই সমস্ত আক্রমণের ঘটনাগুলিতে আমরা প্রতিবাদ করি না? আমরাই তো প্রথম প্রতিবাদ করি। বাইরের দল এসে এখানে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদ আমরা করি। আরে আমরা নিজেরাই তো আক্রান্ত হচ্ছি, কি অদ্ভুত কথা। এক্স্যাক্টলি, আমিও তো আক্রান্ত হচ্ছি। কে বলেছে আপনাকে? এটা তো ঠিক না ভাই। না, সেটা তো আমি বলেছি, প্রতিদিন কথা বলা এটা একটা প্রগল্ভতার পর্যায়ে চলে যাবে। এটা কি ভালো হবে? আর ডাকলে আপনি আসবেন কেন? আর এই প্রতিদিন এই ভদ্রলোক কথা বলে কেমন না? প্রয়োজন মতো এই যে আপনারা আজকে এসছেন তো কাজেই সকাল বিকাল সন্ধ্যা সবসময় কথা বলতে হবে, এটা হয় না, এটা ঠিক না। আর এই যে মানে গল্পটা এটা প্রথম দিকে হয়েছে, কিন্তু এখন এই সমস্ত বলে না। আপনি প্রথম বললেন অনেক দিনের ব্যবধানে, কেমন একটা প্রশ্ন আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বেশি আলোচনা, যে এই যে বর্তমান যে রুলিং পার্টি তার যে আক্রমণ করছে ডেমোক্রেসির উপরে, এর বিরুদ্ধে আগামী দিনে কি একটা বৃহত্তর কোনো ঐক্য মঞ্চ গড়ে ওঠার সম্ভাবনা আছে? যারা আক্রান্ত হচ্ছে এই সমস্ত দলের? না, আমরা তো বামফ্রন্ট এখানে করছি, আর যারা মনে করবেন এই আক্রমণের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারের জন্য ভূমিকা গ্রহণ করা দরকার, তারা নিশ্চয়ই গ্রহণ করবেন। এবং আমরা চাইব এই ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো রাজনৈতিক দলও হতে পারে, তাতে তো আমাদের দিক থেকে আপত্তির কোনো কারণ নেই, বরং আমরা এটাকে হেলই করব। স্যার, এটা আপনারা গণনার দিন আপনারা বয়কট করেছেন, হ্যাঁ, আর তৃণমূল কংগ্রেস থেকে পুরো ভোটটাকে বাতিল করে পুনরায় ভোটের আপিল করেছেন, দাবি জানিয়েছেন, আর কিন্তু বামফ্রন্ট থেকে 4-5টা সিটের জন্য আপিল করেছেন, পুরোটা না কেন? আপনি না জেনে বলছেন সবটা ভাই। ইউ হ্যাভ নট গান থ্রু আওয়ার স্টেটমেন্ট, দ্যাট ইজ দি সরি স্টেট অফ অ্যাফেয়ার। এর জন্য আপনি বিরক্ত হচ্ছেন কেন? প্রতিদিন কথা বলি না,
যখনই যেটা বলি সেটা ভালো করে যদি আপনি দেখেন না তাহলে এগুলি আসবে না। না, না, press আমরা লেফট ফ্রন্টের তরফ থেকে 5টা আরবান বডির ইলেকশন বাতিল করতে বলেছি। যেই দলটির কথা বললেন তারা শুধু আগরতলার কথা বলেছে। ঠিক আছে, মিলিয়ে দেখবেন। ধর্মনগর, খোয়াই, আগরতলা, বিলোনিয়া, মেলাঘর, এই 5টা জায়গায় কিন্তু ভোট বাতিল করতে বলেছি আমরা। বাকি জায়গাগুলি মানুষ লড়াই টড়াই করে তার মধ্যে কিছু ভোট দেওয়ার চেষ্টা করেছেন, এগুলি বাতিলের কথা আমরা বলিনি। অন্য দল একটার কথা বলেছে একটা দল, আর অন্য কোনো দল তো এগুলো কাউন্টারম্যান করে বলেই নি। কেমন না, কাজেই আপনার কাছেই তো তথ্যটা পরিষ্কার না, এটা জেনে নিন। স্যার, সদ্য সমাপ্ত ভোট গেল, রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে আপনি কি বলবেন বিরোধী নেতা হিসেবে? আমি তো বললাম পুলিশকে কাঠপুতুল বানিয়ে রেখেছে, এবং এটা লজ্জাজনক যে আমাদের ত্রিপুরার পুলিশ একসময় প্রেসিডেন্টের কালার পেয়েছিল সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম মডেল। সেই পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে, আপনারা ভাবুন তো, রাজ্য ইলেকশন কমিশন তাও লেফট ফ্রন্টের প্রতিনিধি যাওয়ার পর তার একটা করলেন, একটা বিবৃতি দিলেন, বিজ্ঞাপন দিলেন। প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পর যেই এলাকাটাতে ভোট হবে, ভোটের এলাকার বাইরের লোক এখানে থাকতে পারবে না, তাদেরকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা ইলেকশন ক্যাম্পেইনে যায়, তারা বেরিয়ে আসে। আর এই এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া বাকিরা কেউ এই ভোট শেষ না পর্যন্ত ঢুকতে পারবে না। কি হলো? দাপিয়ে বেরালো, বাইরের থেকে লোক জড়ো করলো, বিভিন্ন জায়গায় রাখলো, দুরাত্র আগে থেকে এলাকায় গিয়ে থ্রেট করলো। এই যে বললাম, মহিলা প্রার্থীকে 2 হাতে রিভলভার ঠেকিয়ে বলছে, সাবধান করে যাচ্ছি, কালকে রাস্তায় দেখলে কিন্তু লাশ পড়ে থাকবে। পুলিশের সামনেই তো হলো। তাহলে এখানে তো ডিজিপি হেডের রোল কেন করলেন? কে তার হাত চেপে ধরেছে? আমাদের সময় তো এরকম হয়নি। 2015 সালে আপনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন বা দলের পুরোপুরি সদস্য ছিলেন, এখনো আছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী আপনি, এবং এই সময়ে যে নির্বাচন হয়েছিল পুর সংস্থা নির্বাচন, সেখানে অনেকগুলো উদাহরণ টেনে গতকাল খুদ মহাকরণে বসে অনেকটা পার্টি অফিসের আদলেই আইনমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার অনেকগুলো অভিযোগ তুলেছে। প্রথমত এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? ওটার কথাবার্তা না খুব বেশি গুরুত্ব দিতে গেলে পরে ঠকে যাবেন, কেমন না? যে আমি এগুলিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আপনারা ত্রিপুরার মানুষ। বামফ্রন্ট সরকারের সময় গণতন্ত্রকে সর্বতোভাবে রক্ষা করার জন্য সর্বাধিক সচেতন এবং উদ্যোগী ছিল, এবং ভোটের সময় যদি কোথাও কিছু ঘটনা ঘটেও থাকে, অভিযোগে আসার সাথে সাথে নির্বাচন কমিশন, পুলিশ তাদের যার ভূমিকা নেওয়ার নিয়েছে, ওখানে কোনো হস্তক্ষেপ নেই। এখানে তো পরিষ্কার। উনার তোলা অভিযোগের কি জবাব দেবো বলুন তো? তিনি কয়েকটা পত্রিকা তুলে বা তথ্য তুলে ধরে, আমি এগুলি দেখিনি ভাই। তিনি খোয়াইয়ে কংগ্রেস ওই সময় প্রার্থীপদ তুলে নিতে বাধ্য হয়েছে আপনার দলের সন্ত্রাসের কারণে, এবং ওই সময় পুলিশের ভূমিকা প্রশ্ন করেছে। আমার কাছে সুনির্দিষ্ট এরকম কোনো তথ্য নেই। আমি তো স্মরণ করে বলতে পারছি না কি এরকম কোনো ঘটনা ঘটেছে, আমার সেইভাবে জানা নেই। পোল কাউন্টিং এর সময় একজন মিনিস্টার, রুলিং মিনিস্টার বলেছেন যে তৃণমূল কংগ্রেস এন্ড সিপিআইএম আর ইন হ্যান্ড ইন গ্লাভস টু ডিফিট দ্য বিজেপি। এই বিষয়টাকে আপনি কিভাবে? এগুলি হচ্ছে নিজেদের দুষ্কর্ম ঢাকবার জন্যে অন্যের কাঁধে নিজেদের দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া। 2018 সালের পর যতগুলো নির্বাচন হয়েছে, আপনাদের অভিযোগ ছিল বা অনেক অভিযোগ প্রমাণও সাপেক্ষে বলা যায়, বা মিডিয়াতে এসছে বা টিভির পর্দা বা ভিডিওগুলো একেবারে প্রমাণ, তারপরেও ক্রমশ ভোট কমছে আপনাদের,
মানে তারপরও আপনারা অভিযোগ রয়েছে, তারপরও ক্রমশ করতো। ভোটই তো হচ্ছে না রে ভাই, ভোটটা হলে তো বাড়ছে না কমছে বোঝা যেত, ভোটটা হলে না। এই যে ধরুন এই যে ভোটের নামে যে দলিল দস্তাবেজ উপস্থিত করা হয়েছে, আমাদের তো মানে এলাকা ধরে ধরে অর্ধেকের বেশি মানুষকে তো আসতেই দিল না, তারপরেও যারা আসলেন কেমন না, তাদের একটা বড় অংশ ভোট দিতে পারলেন না। এই যে প্রশ্নটা করছেন তার অ্যাসেসমেন্টটা কি করে হবে, এটাকেই তো শাসক দল ভয় পাচ্ছে। কাজে এর থেকে কি করে কনক্লুশন আপনি ড্র করবেন যে আমাদের ভোট কমছে না বাড়ছে? কমতেও পারে আবার বাড়তেও পারে। ভোট হলে সে বুঝবে শাসক দলের পক্ষে কিরকম লোক, তার বিরুদ্ধে কত লোক যাচ্ছে। এই যে শাসক দলের যে ভোটের হিসেব দিচ্ছে, এ তো অর্ধেকের বেশি তো মানুষ ভোটই দিতে পারেনি।